সায়ন্ত যেখানে শেষ করলো সেখান থেকেই শুরু করি। ৩২টি গাড়ি নিয়ে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক ছিল জৈশের ডক্টর মডিউলের। সূত্র বলছে ধৃতদেরকে জেরা করে এনআইএর হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাবরি মসজিদ কাণ্ডের বদলা নিতে জৈশের ডক্টর মডিউলের ছক। ৬ ডিসেম্বর ৬টি জায়গায় একযোগে বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। ৩২টি গাড়ির মধ্যে এখনো পর্যন্ত 4টি গাড়ি চিহ্নিত। সেকেন্ড বা থার্ড হ্যান্ড গাড়ি বেছে বেছে কেনা হতো যাতে পুলিশের পক্ষে গাড়িগুলো ট্রেস করা কঠিন হয়। হরিয়ানা ছাড়াও উত্তরপ্রদেশ, দিল্লির প্রত্যন্ত এলাকা থেকে গাড়িগুলো কেনা হতো। শাইনের মতন ডাক্তারদের প্রথম কথা রিক্রুট করেছিল যারা হ্যান্ডলার তারা করেছিল। এবং একটা বড় জিনিস দীপ, এর মধ্যে আমরা বারবার ডিসকাশন করছি, এই ধরুন মুজাম্মেল অথবা যারা কাশ্মীর থেকে এসেছিল, যারা অনন্তনাগ থেকে এসেছিল, যারা গান্ডেরওয়াল থেকে এসেছিল, এই ডাক্তার যারা এসেছিল তারা তো হরিয়ানায় কিছু চিনতো না, তারা তো উত্তরপ্রদেশে কিন্তু চিনতো না, ফরিদাবাদে কিন্তু কেউ কিছু চিনতো না। এই যে এত গাড়ি কিনেছে, এত হাজার কিলো একত্রিত করেছে, এবং প্রত্যেকটা এক্সপ্লোসিভ বানানো কিন্তু এত সোজা নয়। আমরা যত সোজাভাবে এই টিভির পর্দায় আমরা ডিসকাশন করছি, আইডি ইজ এ হাইলি টেকনিক্যাল জব। যদিও এটা ক্রুড বোম, ইট ইজ নট এ মিলিটারি গ্রেড বম, বাট ইট ইজ স্টিল ভেরি ডিফিকাল্ট। আইডি বানানো এত সহজ নয়। তার মানে এখনো যে মাথাগুলো আছে, যে হ্যান্ডলার, যারা এদের আশ্রয় দিয়েছে, যারা এদের হেল্প করছে, একা নভি এতগুলো বোম বানাতে পারে না। দেয়ার উইল বি আরো অনেক এক্সপার্ট, আইডি এক্সপার্ট, যারা এই বোমগুলোকে একত্রিত করছে। যদি 32টা, এটা তো ভয়ানক একটা খবর, যদি 32টা গাড়ি এবং 32 জায়গায় লাগানো হতো। এখন প্রশ্ন হচ্ছে টাকা কোথা থেকে আসতো? মাদ্রাসার নামে তহবিল সংগ্রহ করে জঙ্গি মডিউলে খরচ। জঙ্গি ডাক্তার শাহিন শাহিদের গ্রেপ্তারের পর নয়া তথ্য গোয়েন্দাদের হাতে। বাবরি কাণ্ডের বদলা নিতে জৈশের নির্দেশে পশ্চিম উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় মহিলা শাখার জন্য নিয়োগ কেন্দ্র খোলার পরিকল্পনা ছিল শাহিনের, মানে রিক্রুটমেন্ট সেল। সেজন্য সাহারানপুর এবং হাপুরে আশেপাশে জায়গায় সন্ধান করছিল। মৌলভী ইরফান আহমেদ নামে এক জৈশ কমান্ডারের সঙ্গে যোগাযোগ ছিল শাহিনের। জৈশের থেকে টাকাও পেয়েছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। মাসুদ আজহারের বোন সাহিদার সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল শাহিনের, এমনটাই গোয়েন্দা সূত্রে দাবি। মাদ্রাসার নামে তহবিল সংগ্রহ করে জঙ্গি মডিউলে খরচ। জঙ্গি ডাক্তার শাহিন শাহিদের গ্রেপ্তারির পর নয়া তথ্য এখন গোয়েন্দাদের হাতে। বাবরি কাণ্ডের বদলা নিতে জৈশের নির্দেশে পশ্চিম উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় মহিলা শাখার জন্য নিয়োগ কেন্দ্র খোলার পরিকল্পনা ছিল শাহিনের, অর্থাৎ রিক্রুটমেন্ট সেল তৈরি করার পরিকল্পনা ছিল। আর সেজন্যই সাহারানপুর এবং হাপুরের আশেপাশে জায়গায় সন্ধান করছিল। মৌলভী ইরফান আহমেদ নামে এক জৈশ কমান্ডারের সঙ্গে যোগাযোগ ছিল শাহিনের। জৈশের থেকে টাকাও পেয়েছিলেন বলে দাবি করছেন গোয়েন্দারা, অর্থাৎ জৈশের সঙ্গে এই শাহিনের সরাসরি যোগাযোগ ছিল। মাসুদ আজহারের বোন সাইদার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল শাহিনের, বলছে গোয়েন্দা সূত্র। আর এবার আতশ কাচের নিচে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীর কর্পোরেট নেটওয়ার্কে এবার নজর তদন্তকারীদের। 9টি কোম্পানির মালিক এই জাভেদ আহমেদ সিদ্দিকী। প্রতিটি সংস্থায় আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত। আল ফালাহ বিশ্ববিদ্যালয় ফান্ডিং এবং আতশ কাচের তলায় রয়েছে। তদন্ত শুরু করতে ইকোনমিক অফেন্স উইংসকেও নির্দেশ দেওয়া হয়েছে। সায়ন্তর কাছ থেকে জানতে চাইব, এই জাভেদ আহমেদ সিদ্দিকী, ইনি তো বিজনেসম্যান, এটুকু মোটামুটি পরিষ্কার, কিন্তু এনার ভূমিকা কেন, কোন জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা সন্দেহজনক মনে করছেন? শুভজিৎ, তুমি যদি তোমার প্রশ্নটা আরেকবার করো। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তো একজন বিজনেসম্যান যা দেখছি, জাভেদ আহমেদ সিদ্দিকী, কিন্তু গোয়েন্দার এনাকে সন্দেহ কেন করছে, কোন সূত্র থেকে? দেখো শুভজিৎ, এই যে ইউনিভার্সিটি যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে কিন্তু যখন এনআইএ তদন্তকারীরা এবং ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা আসেন, তারা দেখেন
যে রেজিস্টার খাতা রয়েছে, তার যে কেমিক্যাল যেগুলো এই ল্যাবে আসতো, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু একাধিক অনিয়ম রয়েছে, ত্রুটি প্রত্যেক ছত্রে ছত্রে। এবং শুধু তাই নয়, কেমিক্যাল যে এই ইউনিভার্সিটিতে আসতো, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেত, কখন বেরোতো, কান্নায় বেরোতো, কোনো হদিশ নেই। যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা, স্বাভাবিকভাবে তার ভূমিকা তো প্রশ্নের মধ্যে থাকবেই, কারণ প্রতিটি ক্ষেত্রে যেটা আমরা কলেজের অন্যান্য অধ্যাপকদের কাছে যারা নাম সামনে আসছেননি, তারা আমাদের গোপনে জানিয়েছেন যে এই বিষয়টি কিন্তু তাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রয়েছে, যারা ট্রাস্ট রয়েছে, প্রত্যেকের কাছে জানানো হয়েছিল, কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি। শাহিদ তার সম্পর্কে বারবার করে বলা হয়েছে, তার যে অস্বাভাবিক ভূমিকা রয়েছে এই কলেজের মধ্যে চালচলনে, সেই বিষয়ে অভিযোগ করা হয়েছিল, কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কলেজ প্রতিষ্ঠাতা তাকে সিদ্দিকী যিনি আছেন তাকে জানানো হয়েছে, প্রত্যেকে জানানো হয়েছে, কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ ষড়যন্ত্রের আঁতুড়ঘর এইভাবেই তৈরি হয়েছে, সেটা এক দুদিনে তৈরি হয়নি, গত কয়েক বছর ধরে কিন্তু এই ষড়যন্ত্রের আঁতুড়ঘর তৈরি হয়েছে এই ইউনিভার্সিটির ভেতরে। স্বাভাবিকভাবেই যখন দেখা যাচ্ছে যে অভিযোগ দেওয়ার পরেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তিনি এই বিষয়টি গুরুত্ব দেননি, তা স্বাভাবিকভাবেই সেটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে তার ভূমিকাও। একই সঙ্গে তোমাকে বলে রাখি, এই ইউনিভার্সিটির ভেতরে যে নাম ঘুরিয়ে অনেকে থাকতেন, বিশেষ করে দেখা গেছে আদিলের মতো যারা যে অ্যারেস্ট হয়েছে, সে নাম ঘুরিয়ে বারবার করে নাম ভারিয়ে এখানে থেকেছে, সেই বিষয়টি নিয়েও এটা জানানো হয়েছিল কলেজ কর্তৃপক্ষকে, তারপরেও এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয়নি। তাহলে কোথাও না কোথাও মনে করা হচ্ছে এর পেছনে কি তাহলে কলেজ প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন তারও হাত রয়েছে? তাহলে এই ঘটনায় কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠাতা নয়, কলেজের ভেতরে এমন অনেকে আছে যাদের নাম আগামী দিনে উঠে আসতে চলেছে, বলা চলে সর্ষের মধ্যে ভূত, এমন অনেক নাম উঠে আসবে। সায়ন্ত, তুমি যে কথা বলছিলে, তোমার কথা রেস ধরেই বলি, কলেজের যিনি আচার্য এই জাওয়াদ আহমেদ সিদ্দিকী, মূলত বিজনেসম্যান, তার ভূমিকা সন্দেহজনক গোয়েন্দারা মনে করছেন। কেন মনে করছেন? বিশ্ববিদ্যালয় তৈরির আগে জাওয়াদ আহমেদ সিদ্দিকী পড়াতেন জামিয়া মিলিয়ায়, ভালো কথা পড়াতেই পারেন। জামিয়াতে পড়ানোর সময় আল ফালাহ গ্রুপে বিনিয়োগ করেন ভাইয়ের সঙ্গে। আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত হয়ে 3 বছর জেলও খাটেন বর্তমান আচার্য, মানে প্রতিষ্ঠাতা যিনি এই বিশ্ববিদ্যালয়ের। 2004-এ জেল থেকে জামিনে মুক্তি পেয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। 3 বছর জেল খেটেছিলেন আর্থিক প্রতারণা মামলায়। সায়ন্তর কাছে আবারও যাব। সায়ন্ত, ফরিদকর মতো ভদ্রলোক। একদম নয়, একদম সৌভিক, যে তার ভূমিকা, তার যে অস্বচ্ছতার যে পাস হিস্ট্রি, সব মিলিয়ে কোথাও না কোথাও তদন্তকারীরা মনে করছেন যে ষড়যন্ত্রের আঁতুড়ঘর তৈরিতে কলেজ কর্তৃপক্ষের কারো না কারোর এতে কিন্তু যথেষ্ট সক্রিয়ভাবে হাত রয়েছে, এবং সেটা যে হোস্টেলের ভেতরেই ছিল তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। এবং ইতিমধ্যেই কিন্তু তুমি জানো ন্যাক কড়া পদক্ষেপ নিয়েছে এই কলেজের বিরুদ্ধে। তাহলে এটাই একটা জায়গায় প্রমাণিত হচ্ছে কলেজ কর্তৃপক্ষ জানতো, কলেজ কর্তৃপক্ষ সবই জেনেছিল, তারপরেও চোখ বুজেছিল, এবং যে কারণেই এত বড় ষড়যন্ত্র এই কলেজের ভেতরে তৈরি হয়েছে। এবং সেটা এক দুদিনে নয়, বছরের বছর। মুজাম্মিল এখানে 3 বছর বাড়ি ভাড়া করে রয়েছে, তার মধ্যে প্রায় 1-1.5 বছর এখানে কাজ করছে বলে দাবি করা হয়েছে। তাহলে মুজাম্মিল এখানে যখন কাজ করতো, শাহিন যখন এখানে কাজ করতো, এবং উমর যখন এখানে কাজ করতো, 3 জন একসঙ্গে কাজ করে এখানে ষড়যন্ত্র তৈরি করেছে কলেজ কর্তৃপক্ষ। তাই তো দিনের পর দিন ষড়যন্ত্র রচিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ কিচ্ছুটি জানতে পারেনি, নাকি কলেজ কর্তৃপক্ষের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে সায়ন্ত। কলেজের যিনি প্রতিষ্ঠাতা তিনি 3 বছর জেল খেটেছেন ওই আর্থিক প্রতারণা মামলায়। পাশাপাশি আরেকটা খবর দেখুন, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ ধরিয়ে দিয়েছে ন্যাক, কারণ ন্যাকের ভুয়ো অ্যাক্রিডিটেশন দাবি করার অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। অ্যাক্রিডিটেশনের মেয়াদ শেষের পরেও ভুয়ো তথ্য আপলোড করা হয়েছিল, এমনটাই অভিযোগ। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন জঙ্গি উমার শাহিন মোজাম্মিলরা, যদিও পরবর্তী সময় তাদের ওয়েবসাইটটা বন্ধ করে দেয় আল ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। जो पुलिस आई थी उन्होंने क्या पूछताछ की आपसे? हमसे कोई पूछताछ नहीं की, उन्होंने सिर्फ डॉक्यूमेंट्स मांगे थे, वो डॉक्यूमेंट्स हमने दे दिए उनको। किस तरह के डॉक्यूमेंट मांगे थे आपसे? उन्होंने यहाँ बिल्डिंग प्लान से रिलेटेड, लैंड से रिलेटेड डॉक्यूमेंट की चाहत की थी, हमने उनको डॉक्यूमेंट प्रोवाइड करा दिए। अल फलाह यूनिवर्सिटी में टेरर मॉडल किस तरह से चल रहा था, उसको लेकर लगातार तमाम हमारी यूनिवर्सिटी का इस चीज से कोई लेना देना नहीं है। नायक ने भी नोटिस जारी किया है, कहा है कि नायक मुझे इस बारे में कोई जानकारी हासिल नहीं है। আরো একটা বড় খবর, পাকিস্তান থেকে থ্রেট কল আসছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। 2 দিন আগেও পাকিস্তান থেকে হুমকি ফোন এসেছে।
বাংলাদেশ থেকে প্রায় হুমকি দেওয়া হয় দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি। ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। শুভেন্দু অধিকারী তো কোনো কমপ্লেন করেননি, কারুর কাছে কোনো অভিযোগ জানাননি। বাংলাদেশ থেকে বলছেন আগে এসেছিল হুমকি কল, এখন পাকিস্তান থেকে আসছে। আমি উনি কোন কেউ কটা লোক আমি জানি না যে হুমকি ফোন আসবে। যাই হোক না কেন, যদি সত্যি হয় তাহলে তো ওনার তদন্তের স্বার্থেই ওনার তো জানানো উচিত কোন নম্বর থেকে এসছে, কারণ এটা তো খুব গভীর চিন্তার বিষয়। সেসব করেননি, এখনো বলছেন আমি কোনো অভিযোগ করব না, আমি জানাচ্ছি। তার মধ্যেই বোঝা যাচ্ছে এটা মিথ্যে অভিযোগ, শুধু হাওয়া গরম। জেড সিকিউরিটি পান, যাতে সিকিউরিটিটা থাকে, এইসবের জন্য এইসব নাটক করছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি